সুফল পাবে, প্রত্যেকে পেট ভরে ভাত খাবে, প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে, উন্নত জীবন পাবে, দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে, সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম। আজ 23শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি চলেছেন শেখ হাসিনা। ক্ষমতা থেকে সরে যাওয়ার পর বাংলাদেশের এই সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না, একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ এখনো চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক। ইনক্লুসিভ নির্বাচন হতে হলে 12 ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচন পিছিয়ে দিতে হবে, পুনঃতফসিল করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাদেরকে দেশে ফিরতে দিতে হবে। ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুবই কড়া বক্তব্য এসেছে। নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন যে ভয় দেখিয়ে ভোট হতে পারে না, একটা নির্বাচন হতে হলে সেই নির্বাচনকে সুষ্ঠু, অবাধ এবং বৈধ হতে হলে, ফ্রি, ফেয়ার এবং লেজিটিমেট হতে হলে ভোটারদের তার পছন্দের দলকে এবং প্রার্থীকে পছন্দ করে নেওয়ার অধিকার থাকতে হবে। বিএনপি জামাতের প্রার্থীরা যেভাবে, নেতাকর্মীরা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদেরকে সহিংসতার ভয় দেখিয়ে অথবা ভাঙচুরের ভয় দেখিয়ে, ডিস্ট্রাকশন অথবা ভায়োলেন্সের ভয় দেখিয়ে ভোটে আসতে বলছেন বা ভোট দিতে বলছেন, এভাবে ভোট হতে পারে না। শেখ হাসিনা দ্য প্রিন্টের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তীকালীন সরকার জানেন যে বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বৃহত্তম দল আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারত তাহলে তারা ব্যাপক সমর্থন পেত, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হতো এবং ঠিক সে কারণেই দলটিকে নিষিদ্ধ করে রাখা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ থেকে। এবং তিনি মনে করিয়েছেন যে যেই ইউনূস একটা ভোটও কোনোদিন বাংলাদেশের জনগণের কাছ থেকে পায়নি, সেই ইউনূসই বাংলাদেশের পুরো মানে আইনি কাঠামো, সাংবিধানিক কাঠামো পুনর্লিখন করেছে। মানে ওই যে জুলাই সনদের কথা বলছেন শেখ হাসিনা, যার ভিত্তিতে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 তারিখ। তো শেখ হাসিনা বলছেন যে যেই লোকটি একটা ভোটও কোনোদিন পায়নি, সেই ব্যক্তিটি বাংলাদেশের সকল আইনি কাঠামোকে পুনর্লিখন করে নিজের অবৈধ কার্যকলাপকে বৈধ করে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বা সেই প্রক্রিয়া চালু করেছে। শেখ হাসিনা এই সাক্ষাৎকারটিতে বলেন যে এই পুরো প্রক্রিয়াটাকে কোনো পরিবর্তন, রূপান্তর, ক্ষমতা হস্তান্তর বলা যায় না, এটা কোনো ট্রানজিশন নয়, এটা এক রকমের কর্তৃত্ববাদ মাত্র। দ্য প্রিন্ট এই আলাপটি করেছে শেখ হাসিনার সঙ্গে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো বারবার বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনূস বারবারই বলেছেন যে তিনি আওয়ামী লীগকে তার সরকার নিষিদ্ধ করে নাই, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। শেখ হাসিনাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছেন যে উনি একটা পার্থক্য করেছেন, নিষিদ্ধ আর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এর কোনো অর্থ তিনি ব্যাখ্যা করেন নাই। এবং আওয়ামী লীগ যেহেতু কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না, প্রচারণা চালাতে পারছে না, সংগঠিত হতে পারছে না, এমনকি নির্বাচনেও অংশ নিতে পারছে না, কাজেই ইউনূস সরকার প্রকৃতভাবে সর্বতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে, যে গুরুতর অবনতি হয়েছে, তা একমাত্র ঘুরে দাঁড়ানো সম্ভব যদি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা সুষ্ঠু, অবাধ নির্বাচনের মাধ্যমে একটা সাংবিধানিক সরকার বাংলাদেশের নেতৃত্বে আসে, তাহলেই শুধুমাত্র সেটা সম্ভব। কারণ আইন শৃঙ্খলা কখনো বাছাই করে প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নতি করা যায় না বা আইনের শাসন প্রতিষ্ঠা করা যায় না। শেখ হাসিনার এই সাক্ষাৎকারটি যখন এসেছে
প্রিন্ট লিখছে তার মাসখানেক আগেই মাত্র ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রিন্ট সেটা 18ই ডিসেম্বরের হাদির মৃত্যুর ঘটনার পরের সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টারের অগ্নিসংযোগ, এসবগুলোর কথা মনে করিয়ে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিল এবং শেখ হাসিনা তার উত্তরে বলেছেন যে বাংলাদেশে যেহেতু এখন এমন একটা সরকার বসে আছে ক্ষমতায় যারা অনির্বাচিত এবং যারা কোনো রকম, যাদের কোনো জনপ্রিয়তার কোনো ম্যান্ডেট নাই, পপুলার ম্যান্ডেট নাই, মানে জনপ্রিয়তার ভিত্তিতে নির্বাচিত হয়ে তারা আসে নাই, কাজেই তারা এক্সট্রিমিস্ট ফ্যাকশনগুলোকে, চরমপন্থী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের রাজনীতি দখল করে নেওয়ার সুযোগ দিয়েছে। এবং তিনি বলছেন যে ইউনূস সরকার এ কারণে সংস্কার দেওয়ার পরিবর্তে, মানে সংস্কারের কথা বলে তারা ক্ষমতায় এসেছে, কিন্তু সংস্কার দেওয়ার পরিবর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার র্যাডিক্যাল গ্রুপ, মৌলবাদী চরমপন্থী গোষ্ঠীগুলোকে ক্ষমতার কেন্দ্রে বসিয়েছে এবং মব জাস্টিস, মবের বিচার প্রতিষ্ঠা করেছে এবং পলিটিক্যাল ভয়েসেস, সকল রকম বৈধ রাজনৈতিক কণ্ঠস্বরকে একরকমের রুদ্ধ করেছে, তাদের কণ্ঠ চেপে ধরেছে। শেখ হাসিনা বলেছেন যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রকম আইন শৃঙ্খলা নাই, নো সেমলেন্স অফ ল অ্যান্ড অর্ডার। ইউনূস সরকার নিয়মিতভাবে সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং এরা ইচ্ছা করে এক্সট্রিমিস্টদের, চরমপন্থীদেরকে শক্তিশালী করেছে যাতে তারা ভয়াবহ নৃশংসতা, ডেইলি অ্যাক্টস অফ ব্রুটালিটি এবং বাংলাদেশের যে একটা বৈচিত্র্যময় চরিত্র ছিল, একটা অন্তর্ভুক্তিমূলক চরিত্র ছিল, বৈচিত্র্য গ্রহণের যে সক্ষমতা ছিল, প্লুরালিজমের যে আদর্শ ছিল, বহুত্ববাদ যে ছিল সমাজে, সেটা একেবারে ধামাচাপা পড়ে গেছে এবং বাংলাদেশে এর মাধ্যমে কোনো রকম বৈচিত্র্য বা ভিন্ন মতকে রীতিমতো সামাজিক শত্রু, রাজনৈতিক শত্রু হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবং শেখ হাসিনা সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আলাদাভাবে এই বিষয়টি নিয়ে মানে বিস্তারিত কথা বলেছেন প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে। আমার মনে হয়েছে সেটা শেখ হাসিনার নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ অবস্থান, যে বাংলাদেশের পুরো সোসাইটির, সমাজের চরিত্রটা বদলে গেছে, সমাজটা র্যাডিকালাইজড হয়ে গেছে, চরমপন্থার বিকাশ হয়েছে এবং এমন উগ্রবাদের বিকাশ হয়েছে যে বাংলাদেশের যে মৌলিক আদর্শগুলো ছিল সেগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনা বলেছেন যে বাংলাদেশ ওয়াজ ফাউন্ডেড অন সেকুলারিজম, প্লুরালিজম অ্যান্ড ডেমোক্রেটিক ভ্যালুজ। বাংলাদেশ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদের আদর্শের ওপর প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখানে তিনি রীতিমতো জামায়াতে ইসলামীর নাম উল্লেখ করে এই সাক্ষাৎকারটিতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামী এবং অন্যান্য চরমপন্থী গোষ্ঠীগুলোকে ইউনূস সরকার পুনর্বাসন করবার মাধ্যমে বাংলাদেশের যে জাতিগত চরিত্র, সেই চরিত্রটাই নষ্ট হয়ে গেছে, থ্রেটেন্স দ্য ভেরি ফ্যাব্রিক অফ আওয়ার নেশন। এবং তিনি বলেছেন যে যখন মূলধারার রাজনীতিতে চরমপন্থী গোষ্ঠীদেরকে পুনর্বাসন করা হয়েছে বা চরমপন্থী গোষ্ঠীদের ঢুকতে দেওয়া হয়েছে, তারা কোনোভাবেই রাষ্ট্রটাকে একটা মধ্যপন্থার সহনশীল চরিত্রে থাকতে দেয় না। দে ডু নট মডারেট দ্য স্টেট, দে সিক টু রিশেপ ইট ইন দেয়ার ওন ইমেজ। তারা চেষ্টা করে রাষ্ট্রের চেহারা বদলে তাদের পছন্দ মতো চেহারা দিতে এবং দেশ থেকে বহুত্ববাদের, মানে বিভিন্ন মত, পথ, ধর্ম, বর্ণের লোক যে একটা দেশে থাকবে, সেই প্লুরালিজমের চরিত্রটার একেবারে শেষ চিহ্নটা পর্যন্ত মুছে ফেলতে। শেখ হাসিনা এটা বলে, মানে তিনি বলেছেন যে এটা একটা ডিপলি কনসার্নিং ট্র্যাজেক্টরি ফর বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটা একটা গভীরভাবে উদ্বেগজনক ধারা, যেটা বাংলাদেশের সমাজটাকে বহুভাগে বিভক্ত করে ফেলেছে এবং সবচেয়ে গুরুতর সমস্যা যেটা বাংলাদেশকে, এটা একেবারে আন্তর্জাতিক বিশ্ব থেকে আলাদা করে ফেলছে। আন্তর্জাতিক বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, কারণ তারা কোনোভাবেই এই যে মব ভায়োলেন্স দ্বারা, মব সহিংসতার মাধ্যমে একটা দেশ পরিচালিত হচ্ছে কিংবা একটা দেশে সংখ্যালঘুরা ক্রমাগতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিতে প্রস্তুত না, তাই তারা বাংলাদেশ থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। এবং শেখ হাসিনা সুস্পষ্টভাবে দ্য প্রিন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে বলেন যে এগুলো কিন্তু কোনো থিওরিটিক্যাল কনসার্ন না, এগুলো কোনো মানে পুঁথিগত বা তাত্ত্বিক উদ্বেগ নয়, এটা এরই মধ্যে বাংলাদেশের রাজপথে, বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে পরিষ্কার। শেখ হাসিনা বলেছেন যে জামাতের উত্থানের সঙ্গে সঙ্গে বাংলাদেশে আরো একটা ভয়াবহ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ঐতিহাসিক যে সত্যগুলো, সেগুলো একেবারে উদ্দেশ্যমূলকভাবে সেই ঐতিহাসিক সত্যগুলোকে প্রশ্ন করা হচ্ছে এবং ঐতিহাসিক সত্যগুলোর যে বয়ানগুলো, সেগুলো একরকম ভেঙে দেওয়া হচ্ছে, সেগুলো নতুন করে তাদের বয়ান প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। রিভিশনিজম দেখা যাচ্ছে, বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার প্রচেষ্টা চলছে। শেখ
শেখ হাসিনা বলেছেন যে আমরা আজকে যা দেখছি সেটা হচ্ছে ঐতিহাসিক সত্যকে মুছে ফেলার চেষ্টা। যখন এই যে নতুন করে যারা ইতিহাস লিখতে চায় কিংবা চরমপন্থীরা, তারা সবসময় 1971 সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের যে স্বাধীনতা বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছিল সেটাকে তারা সবসময় হালকা করে দেখাতে চায়। তারা চায় পাকিস্তানি শোষক আর নিগৃহীত বাঙালির মধ্যকার যে পার্থক্য, যে শোষণ শাসনের ইতিহাস, সেটা মুছে ফেলতে। এবং তিনি বলেছেন যে এর মাধ্যমে তারা আওয়ামী লীগকে রাষ্ট্রের শত্রু হিসেবে দেখাতে চায়, যেটা কোনোভাবেই সত্য প্রমাণ করা তাদের পক্ষে সম্ভব হয় না। এরপর শেখ হাসিনা যে কথাটা বলেছেন সেটা দ্য প্রিন্ট তাদের সাক্ষাৎকারে বড় করে হাইলাইট করেছে, বিশেষ গুরুত্ব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন যে যেই জাতি তার স্বাধীনতার মূল্য ভুলে যায়, কত দাম দিয়ে স্বাধীনতা কেনা হয়েছে ভুলে যায়, সেই জাতি স্বাধীনতা বিরোধীদের কাছে জিম্মি হয়ে পড়ে, স্বাধীনতা বিরোধীদের কাছে অসহায় হয়ে পড়ে। এবং শেখ হাসিনা বলেছেন যে আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রক্ষাটা কোনো রাজনীতির বিষয় নয়, এটা একেবারেই আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আত্মপরিচয় রক্ষার বিষয়। শেখ হাসিনা এই অক্টোবর মাস থেকে অসংখ্য সাক্ষাৎকার দিয়েছেন আন্তর্জাতিক শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে, ভারতের শীর্ষস্থানীয় প্রায় সকল সংবাদ মাধ্যমে। তবে স্বাধীনতার রক্ষা নিয়ে কিংবা জামায়াতে ইসলামীর উত্থান নিয়ে, বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী শক্তির উত্থান, চরমপন্থী গোষ্ঠীর উত্থান নিয়ে তার এরকম সরাসরি উদ্বেগ এর আগের সাক্ষাৎকারগুলোতে দেখা যায়নি। সম্ভবত 12ই ফেব্রুয়ারির নির্বাচনের আগে, যখন জামায়াতে ইসলামী স্বভাবতই বিএনপির পাশাপাশি শক্তিশালী একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, এবং অনেকেই বলছেন যে এমনকি বিএনপির চেয়ে ভালো ফলাফল করে তারা একটা চমক দেখিয়ে দিতে পারে কিনা, তখন শেখ হাসিনা সম্ভবত বাংলাদেশের রাজনীতির, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার, বাংলাদেশ যে আদর্শের উপর প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় এবং উদ্বেগ এবং আতঙ্কের কারণ হিসেবে দেখছেন, আশঙ্কার কারণ হিসেবে দেখছেন জামায়াতে ইসলামী সহ বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর উত্থানকেই। আবারও নতুন করে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব নিয়ে কথা বলল জাতিসংঘ। জাতিসংঘের অবস্থানটা ঠিক পরিষ্কার হওয়া যাচ্ছে না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য তারা করছে। এবার জাতিসংঘের উপমুখপাত্র তিনি একটি প্রশ্নের উত্তরে যে জবাব দিলেন, সেই জবাব একেবারে স্পষ্ট করে দেয় জাতিসংঘ এখনও চাইছে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক, কিন্তু সেটা আদৌ কি সম্ভব? ইনক্লুসিভ নির্বাচন হতে হলে 12ই ফেব্রুয়ারি নির্বাচন বন্ধ করতে হবে, নির্বাচন পিছিয়ে দিতে হবে, পুনঃতফসিল করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দিতে হবে, তাদেরকে দেশে ফিরতে দিতে হবে। এতগুলো কর্মযজ্ঞ কি সম্ভব, কিংবা এতগুলো কর্মযজ্ঞ করার সদিচ্ছা কি বর্তমান সরকারের আছে? বর্তমান সরকার এও তো প্রশ্ন করতে পারে যে জনগণের চাহিদাই বা কতটুকু আছে। কি বলছেন জাতিসংঘের প্রতিনিধি? নতুন করে প্রথম আলো যে খবরটা সামনে নিয়ে আসলো, সেই খবর বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব। জাতিসংঘ বারবার তাদের ভোল পাল্টাচ্ছে কেন, সেটা একটা বড় ব্যাপার। তারা তাদের অবস্থানে একেবারে অনড় থাকতে পারছে না কেন? প্রতিটা মুহূর্তে বিভিন্ন দিকের অবস্থা বিশ্লেষণ করে তারা হয়তো নানা রকমের মন্তব্য করছে নানা সময়ে। এবার যেমন দেখা গেল যে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করলো, সেই মন্তব্যের অর্থ দাঁড়ায় আওয়ামী লীগ সহ সবাইকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথাই তারা ভাবছে। প্রথম আলো শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে, জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র, সব নাগরিক অংশ নিতে পারেন এমন নির্বাচনী পরিবেশ গুরুত্বপূর্ণ। সব নাগরিক অংশগ্রহণ করতে পারেন এমন নির্বাচন মানে কি? মানেটা তো পরিষ্কার যে ইনক্লুসিভ নির্বাচন। সব নাগরিক মানেই হচ্ছে সব রাজনৈতিক দল, আর সব রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সম্ভব হচ্ছে না, এটা তো জাতিসংঘ জানে, এবং জাতিসংঘই প্রথম দিকে প্রেসক্রিপশন দিয়েছিল যে ইনক্লুসিভ নির্বাচন মানে এটা না যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। সরকার ইনক্লুসিভ নির্বাচনের নতুন সংজ্ঞা তারা তৈরি করবে, তারা ব্যাখ্যা করবে, সরকারের উপরে ছেড়ে দিয়েছিল। এক ধরনের সরকারের সঙ্গে আতাত করেছিল জাতিসংঘ। যদিও জাতিসংঘ সারা বিশ্বে একটা ঠুটো জগন্নাথের মতো সংগঠনে পরিণত হয়েছে, বড় শক্তিগুলোর ইশারায় চলে, আমেরিকা সহ বড় শক্তিগুলো যেভাবে বলে সেভাবেই চলে, এখনও হয়তো সেভাবেই চলছে। যদি এখনও সেভাবেই চলে এই কথাটা ধরে নেওয়া যায় মানে একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে, তাহলে কি দাঁড়ায়? তাহলে কি এরকম দাঁড়ায় যে আমেরিকার সিগন্যাল পাল্টে গেছে? কিন্তু আমেরিকার বিভিন্ন সিগন্যাল দেখে তো মনে হচ্ছে না যে সিগন্যাল পাল্টেছে। গতকালকে ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্ট রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সেখানে ওয়াশিংটন পোস্ট তারা বলার চেষ্টা করছে যে মানে আমেরিকা জামাতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে চাইছে, তার মানে জামাত ক্ষমতায় আসুক এটা তারা চাইছে। তাহলে তারা ইনক্লুসিভ নির্বাচনের ভাবনা ভাববে কেন? আর সেই ভাবনায় জাতিসংঘ প্রভাবিতই বা হবে কেন? কি বললেন এই উপমুখপাত্র, চলুন একটু জেনে দেখি। নির্বাচনে এমন পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। খুবই পরিষ্কার কথা, শুধুমাত্র তিনি আওয়ামী লীগের নামটা উচ্চারণ করেননি, বাকিটা সবই বলেছেন। কি বলছেন? যে সব
লোক যেন প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারে। কিন্তু বর্তমান সময়ে কি আমরা এটা দেখছি না যে পূর্বের যে কোনো সময়ের মতোই ভিন্ন মতকে দমন করা কিংবা ভিন্ন মতকে প্রশ্রয় না দেওয়ার ব্যাপারগুলো চলছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না, ভিন্ন মত দিলেই সেটার উপরে এক ধরনের খড়গ নেমে আসছে, এরকমটা অনেক ক্ষেত্রেই তো আমরা দেখছি, যেটা আমাদের বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকতায় আমরা বহু বছর ধরে দেখে আসছি। তার পরিবর্তন কিন্তু আমরা হতে দেখিনি। সেই ক্ষেত্রে সেই রকম অবস্থায় দাঁড়িয়ে জাতিসংঘ নতুন করে আবার বলবে যে সবার সহাবস্থান দরকার, সবার সমান অংশগ্রহণ দরকার, তাহলে এতদিন আপনারা কোথায় ছিলেন? সেটা তো একটা বড় প্রশ্ন। জাতিসংঘ দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেছেন। ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব। কি যে জনগণের পাশে দাঁড়িয়েছেন জাতিসংঘ মহাসচিব সেটা তো আমরা খুব ভালোভাবেই জানি। তিনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারেন সেটাও জানি। বাংলাদেশে এসে রোহিঙ্গাদের নিয়ে নাটক মঞ্চস্থ করে তিনি চলে গেলেন। তারপরে কিন্তু রোহিঙ্গারা, সেই সময় বলা হয়েছিল যে রোহিঙ্গারা তাদের যে পরবর্তী ঈদ, সেই পরবর্তী ঈদ তারা তাদের নিজের মাটিতে করবে। তারপরে একাধিক ঈদ চলে গেল, সেই পরবর্তী ঈদ আর এলো না এবং আসবেও না। জুলাই বিপ্লবের পর বাংলাদেশ এখন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। আপনি জানেন অন্তর্বর্তী সরকার 12 ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। জাতিসংঘ মহাসচিব এই নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে কোনো পরামর্শ দেবেন কি না, এমন প্রশ্ন তাকে করা হয়েছিল। জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র তিনি বলেছেন, অবশ্যই আমরা নির্বাচন আয়োজনকে উৎসাহিত করি। জাতিসংঘের পুরো ব্যবস্থায় আমরা এটি স্পষ্ট করে দিয়েছি যে নির্বাচনে এমন একটি পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যেখানে সব ব্যক্তি নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন এবং স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারেন। এই মুখপাত্র কি তিনি জানেন বাংলাদেশে যেটা তিনি চাইছেন সেটা আছে কি নেই? খোঁজ নিয়েছেন যে বাংলাদেশে সব রাজনৈতিক মতাদর্শ ওপেনলি বলা যায় কিনা? এমনকি আগামীতে যে ভোট হচ্ছে সেই ভোট যে হ্যাঁ ভোট এবং না ভোট হচ্ছে, সেখানে প্রকাশ্যে না ভোট দেব কিংবা না ভোটের ক্যাম্পেইন করব এরকমটা বলার অবকাশ সেটা রয়েছে কিনা? সেই প্রশ্নটা এই কারণেই করছি যে গতকালকেই আমরা এই আলোচনাও করেছি যে না ভোটের ঘোষণা দেওয়ার কারণে জাতীয় পার্টির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা এবং তার দলকে নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে দিলে পুরো নির্বাচনী ম্যাসাকার করে দেওয়ার হুমকি তো দেয়া হয়েছে এবং সেই দৃশ্য তো আমরা দেখেছি। সুতরাং এরকম পরিবেশ বাংলাদেশে বিরাজ করছে না যে সবার যে রাজনৈতিক মতাদর্শ, সেই রাজনৈতিক মতাদর্শ ওপেনলি সে প্রকাশ করতে পারে কিংবা চর্চা করতে পারে কিংবা তার মতামত দিতে পারে। তাহলে জাতিসংঘ কি করবে? জাতিসংঘের আদৌ কি কিছু করার আছে? কিছুই করার নেই। জাতিসংঘ একটা নামমাত্র প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এদের বিন্দুমাত্র কোনো ক্ষমতা নেই। এরা ক্ষমতাধরদের এক ধরনের ইশারাই চলে। ক্ষমতাধররা যেভাবে ইশারা করে সেভাবেই তারা চলে। আর এই ধরনের এই যে বিবৃতি, বক্তৃতা, এগুলো শুধুমাত্র তাদের রুটিন ওয়ার্ক ছাড়া আর কিছুই নয়। খুবই কড়া বক্তব্য এসেছে, আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড। শব্দটা হচ্ছে আমার দেশ পত্রিকার যে লিড নিউজ, নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ, সো কমান্ড করাই ওনার কাজ। শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে, অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি বা সরকারের প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোনটা? নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেটা একরকম শব্দ, আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে। তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, রাতের বেলা ভোট হবে কিনা। কারণ কেউ বলছেন যে তাহাজ্জুদ পরে আসতে হবে, কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে, আর ভোট তো হবে দিনে। তাহলে কোথাও কি কোনো রকম ঝামেলা? তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে নানান বক্তব্য আছে। খোদ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে। তো এই যে শঙ্কা, জনগণের একটা অংশ মনে করছে নির্বাচনের দিন কোনো ভেজাল হয় কিনা, নির্বাচনে যাবো কিনা, ভোট কেন্দ্রে ভোট দেবো কিনা। আমি মনে করি আপনি অবশ্যই ভোট দিবেন। তো এই সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে সেনাপ্রধান বিশেষ ভূমিকায় আপনারা যাচ্ছেন। সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনাপ্রধানের। পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। গতকালকে আপনার দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন। এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার
এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন। সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে, ডক্টর ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ আছে। কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা দিয়ে ভোট হবে। তো সবকিছু মিলে যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে, সবারই বদনাম হবে। আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।